আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা একটা বিশেষ আয়োজন করেছি এবং এই আয়োজনটা আজকে নতুন নয়, এর আগেও আমরা এই ধরনের একটা আলোচনা করেছিলাম সাংবাদিক মাহবুব কামাল ওনার সঙ্গে। তো ওনার সঙ্গে আগের যে আলোচনাটা ছিল সেই আলোচনাটা আমাদের একদম কন্টেম্পোরারি ইস্যুর বাইরে ছিল। আমাদের সমাজের বিভিন্ন রকম যে ঘটনা প্রবাহ যা ঘটছে এবং সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে, মানুষের মন মানসিকতা কোন দিকে যাচ্ছে, ধীরে ধীরে কিভাবে আমাদের অজান্তেই অথবা আমরা খেয়াল করতে পাইনি হয়তো এভাবেই সমাজের কিছু কিছু পরিবর্তন আমরা দেখছিলাম। সেগুলো নিয়ে জনাব সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল আমাদের সঙ্গে এক সপ্তাহ আগে একটা প্রোগ্রাম করেছিলেন। আজকে আপনারা সেই প্রোগ্রামের এই ধারাবাহিকতা এটাকে ভাবতে পারেন। উনি বলেছিলেন যে সত্যের বিপরীতে কিছু শব্দ আসছে, সেটা হলো অল্টারনেটিভ ট্রুথ, বিকল্প সত্য। তো এই যে সত্য মিথ্যা এর মাঝে আবার কিছু হুজুগ, এগুলির বিপরীতে আমরা এখন আরেকটা বাস্তবতা কিন্তু উপলব্ধি করি। সেটা হলো যে সংখ্যাতাত্ত্বিক নানা ধরনের বিভ্রান্তি অথবা সংখ্যাতাত্ত্বিক নানা ধরনের বিশ্লেষণ। যেমন ধরা যাক, কাউকে আপনি খারাপ বলবেন, একজন লোক তো সম্পূর্ণ খারাপ হতে পারে না, আমরা কিন্তু 100% তাকে খারাপ বানাই ফেলাই, আবার যাকে ভালো বানাই তাকে 100% ভালো বানাই ফেলাই। কিন্তু মানুষের তো ভালো মন্দ দুটোই থাকবে, আমরা যেন ওটা মানতেই চাই না। আর যদি সে আমার আপনজন হয় অথবা আমার নেতা হয়, রাজনৈতিক নেতা হয়, তাহলে তার কোনো ভুল আর থাকবে না। আর আমার প্রতিপক্ষের রাজনৈতিক যে নেতা থাকবেন তার সবই ভুল থাকবে, তার কোনো ভালো থাকবে না। এই ধরনের জিনিস কিন্তু আমরা দেখি। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি যে কথাটা এই মাত্রই বললাম, এই যে 100%-এর যে আপনার একটা মাপকাঠি আমরা নিজেরা বানিয়ে নিয়েছি নিজেদের আত্মতুষ্টির জন্য অথবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, সুন্দর বলেছেন। এইটাকে আমি নাম দিয়েছি থিওরি অফ 100%। সেটা হচ্ছে যে সবকিছুই শতভাগ হতে হবে এবং এর মধ্য দিয়ে একটা ডিহিউম্যানাইজেশন হয়ে যাচ্ছে ও বিমানবীয়করণ। মানুষ আর মানুষ থাকতে পারছে না, মানুষ হয়ে যাচ্ছে হয় ফেরেশতা না হয় শয়তান। মানুষ থাকতে পারছে না। যেমন বঙ্গবন্ধুকে কেউ ফেরেশতা বানাচ্ছে, কেউ শয়তান বানাচ্ছে। জিয়াকে কেউ ফেরেশতা বানাচ্ছে, কেউ শয়তান বানাচ্ছে। ইভেন আমাদের চিফ অ্যাডভাইজার কোথায়, এইটা হচ্ছে কি এই যে বিমানবীয়করণ, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের রাজনীতিটা নানা রকম ভাবে প্রভাবিত হচ্ছে। শুধু এইটা না, আপনি দেখেন যে কোনো দল বা যে কোনো ব্যক্তি আপনি যদি বলেন, যেমন ধরেন বিএনপি, আপনি বললেন যে বিএনপির সব ভালো, এই ভালো সেই ভালো, খালি শুধু বলবেন যে এই আপোষের রাজনীতিটা বোধহয় নেওয়াটা ঠিক হলো না, বাস আপনি বিএনপি শত্রু হয়ে গেলেন। আচ্ছা, তারপরে জামাত সম্পর্কে আপনি বললেন জামাত একটা সুন্দর দল, একটা রেজিমেন্টেড ফোর্স, এরা দুর্নীতি করে না, সৎ, এই সেই ইত্যাদি। যেই বললেন যে ভাই 71-এর ব্যাপারটা কেন মীমাংসা করতেছেন না, বাস আপনি খারাপ হয়ে গেলেন। এই যে আপনি এতক্ষণ প্রশংসা করলেন, এইটা কিন্তু কোনো মূল্য থাকতেছে না। তারপরে আপনি একটা উদাহরণ, যে ব্রিগেডিয়ার শাখাওয়াত, সে তো একটা ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, সে গভর্নমেন্টকে সহযোগিতা করতেছিল, করতেছিল ইত্যাদি। যেই উনি একটা 7.6-এর একটা তত্ত্ব হাজির করলেন, বাস ওনার ডিগ্রেডেশন হয়ে গেল, উনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ওনাকে নামিয়ে দেওয়া হলো। এই যে টোটালিটারিয়ান একটা 100%-এর চিন্তা সবার মধ্যে কাজ করছে। আচ্ছা, আপনি আবার সংখ্যা তত্ত্বের ব্যাপার করছেন, দেখেন এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে সংখ্যা তত্ত্বে এক ধরনের এক্সাজারেশন, এক ধরনের অতিরঞ্জন চলছে সব ক্ষেত্রে। সংখ্যা হচ্ছে বুঝবেন যে এখানে একটা অতিরঞ্জন আছে। যেমন আমি প্রায় ফেস করছি একটা জিনিস, সেটা হচ্ছে যশোরের নাকি 40,000 কর্মী বঙ্গবন্ধুর আমলে নিহত হয়েছিল। বাট এই জিনিসটা আমি প্রায় শুনছি আর কি। এবং যশোর আবার প্রাক্তন প্রেমিকা, এই প্রেমিকার কি হচ্ছে না হচ্ছে এটা আমার চেয়ে ভালো কে জানবে। এই জন্য আমি একটা টক শোতে শামসুজ্জামান দুদুকে বলছিলাম যে আপনি 300 লোকের একটা তালিকা দেন, তাইলে আর জীবনে এই শুনে কথা বলবো না। আমি কিন্তু আজ পর্যন্ত তালিকা পাই নাই। এই তালিকা করাটা কিন্তু খুব সোজা। জাস্ট 460টা উপজেলায় একজন করে প্রতিনিধি পাঠানো হবে, ওখানে বয়স্ক লোকদের জিজ্ঞাসা করা হবে যে এখানে যশোরের কয়জন কর্মী নিহত হয়েছিল, তাহলে যোগ দিলে হয়ে গেল, বয়স্ক লোকরা বলতে পারবে। এটা কিন্তু খুব সোজা বের করা। এই যে তারপরে ধরেন যে গত রেজিমে নাকি $240 বিলিয়ন কি হয়েছে, $240 বিলিয়ন বুঝেন আপনি কি? হ্যাঁ, আচ্ছা, তারপরে ধরেন যে তাহলে এটা যারা বলেন, যারা $240 বিলিয়ন কথা বলেন,
তারা তো অর্থনীতিবিদ, তারা তো অঙ্ক যোগ ভালোই বুঝে। হ্যাঁ। তো তারা এটা বললেন কেন? এটা বললেন, আচ্ছা এই তো প্রশ্ন উঠছিল যে আপনি $240 বিলিয়ন কোন কোন খাত থেকে কিভাবে পাঠাচ্ছেন বলেন, আমরা পাইলাম না যে দেখা যে এখান থেকে এত হয়েছে, একটা ভাষা বলে দিল আর কি। এবং দেখেন মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ইয়ে আর দেবপ্রিয়ের এটা কিন্তু অনেক ফারাক আছে। তারপর ধরেন যেমন ধরেন যে জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছে একটা কথা বাবু ভাই, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের মধ্যে অনেক দূরত্ব। এখন দুজনেই তো আমাদের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা তো দুজন লোকের মধ্যে একজন লোক ভুল বলছে অথবা মিথ্যা বলছে, কিন্তু মিথ্যা অথবা ভুলটা স্বীকার করছে না, আমরা তো এমনও ভাবতে চাই না। তাহলে এটা কি হলো? হ্যাঁ এইটা তাহলে তো বসাতে চলে আসেন, বসে তারা নিজেরা সিদ্ধান্ত নিত যে কোনটা ঠিক কোনটা ভুল। পরে আবার দেখেন এটা হয়েছে কি, যেমন ধরেন ইন্টারেস্টিং, অর্থ উপদেষ্টার দায়িত্ব নেওয়ার 3-4 দিন না 5 দিনের মাথায় বললেন যে দেশের অর্থনীতি খুব খারাপ না, তত খারাপ না, এটা কিন্তু রেকর্ড আছে। হ্যাঁ, তারপরে কিন্তু আবার উঠে গেল যে দেশ ধ্বংস করে দিয়ে গেছে, এই করে দিয়ে গেছে, এই করে মানে কনসিস্টেন্সি সেটা পরে আসতেছে। আচ্ছা তারপর হচ্ছে 2000 হত্যা হয়েছে, আরে জাতিসংঘ বলতেছে 1500, তারপরে আপনার লিস্ট দিলেন হচ্ছে 800 কত জনের, সেখান থেকে আবার আপনার প্রথমবার কিছু বের করলো যে এরা আসলে শহীদ না। তাইলে এই যে 2000 কথা বলতেছি কেন, এই যে একজন লোককে হত্যা করলে তো সে তার ফাঁসি হবে, আমাকে গ্লোরিফাই করতে হবে কেন, এত বেশি বলতে হবে কেন, তাই না? তো নিয়মিত এক্স্যাক্টলি কতজন শহীদ হয়েছে সেটা বলেন। হ্যাঁ, মিথ্যাচারের তো কোনো দরকার নেই। দেখেন ভুট্টোর ফাঁসি হয়েছে কিন্তু 4 জন হত্যার অভিযোগে, 4জনকে হত্যার অভিযোগে, মানে কোন ষড়যন্ত্রে ছিলেন উনি, এই জন্য তার ফাঁসি হয়েছে। তাহলে 200, 300, 400, 500, 600 তো মানে 100 বার ফাঁসি হবে, তাহলে 2000 বলতে হবে কেন, তাই না? করতে হবে। আচ্ছা এটা গেল একটা। দেখেন সমাজের প্রবণতাগুলি কি, এই যে আরেকটা প্রবণতা বলি, সেটা হচ্ছে কনসিস্টেন্সির অভাব। হ্যাঁ, যে আগে কি বলছি পরে এটার কোনো ধারাবাহিকতা নাই। হ্যাঁ, সব ক্ষেত্রে এটা, যেমন ধরেন যে ভারতের সঙ্গে প্রথম দিককার যে কথাবার্তাগুলি ভারতের ব্যাপারে, এখনকার কথাবার্তার মধ্যে তার একেবারেই মিল নাই। মানে এই সরকার এই যে ভূমি হয়েছে না, মাঝে পাল্টায় দিব তো এই সেই ইত্যাদি, হ্যাঁ এগুলো হয়েছে তো এখন তো ওগুলো শুনতেছে, তো ওই কনসিস্টেন্সি গেল কোথায়? তারপর বিনিয়োগ সামিটের সময় যে হাইপ তোলা হবে, এখন বিনিয়োগ সম্পর্কে এটা কোনো ধারাবাহিকতা নাই। তারপরে কি বলে যে আওয়ামী লীগ সম্পর্কে আগে যে ধরনের কথা হতো মানে রাজনীতিতে ফেরার ব্যাপারে, এখন কিছু সুর চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কনসিস্টেন্টলি যে একটা জিনিস আগানো এটা নাই। এটাও তো হতে পারে, পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, কিন্তু মৌলিক জিনিসটা তো ঠিক থাকবে, মূল কথাটা ঠিক থাকবে না। আচ্ছা আপনি যে এই যে আমরা যে ন্যারেটিভগুলি হচ্ছে, এই যে সংখ্যা তত্ত্ব বলেন, তার নানা রকম, দেখেন কাউন্টার ন্যারেটিভ যখন হবে, মানে এই সরকার তো আর বেশি দিন থাকবে না, তখন কিন্তু এই ন্যারেটিভগুলি কিন্তু মাল্টিপ্লাই হবে। যেমন এখন বলা হচ্ছে $240 বিলিয়ন আওয়ামী লীগ পাচার করছে, যখন অন্য একটা সরকার আসবে তখন তারা বলবে যে এই ইন্টারিম গভর্নমেন্টের আমার $500 বিলিয়ন পাচার হয়েছে, কেউ তো জিজ্ঞাসা করবে না, কেউ প্রশ্ন করবে না। হ্যাঁ, এগুলো তো যাচাই করার কোনো ব্যাপার নাই, একটা বলতেই হয়ে গেল। হ্যাঁ, $500 বিলিয়ন, এখন এটা নিয়ে কথা হবে, ই হবে, আরে বাবা $500 বিলিয়ন পাচার করছে। তো কাউন্টার ন্যারেটিভ যখন হবে তখন কিন্তু তাদেরই বিপদ হবে না। এবং দেখেন এই যে তথ্য যাচাই না করার প্রবণতা, হ্যাঁ এইটা কিন্তু মারাত্মক। কি এই যে কথা আছে যে ওয়ান সাইডেড স্টোরি has always some missing pages. এক পক্ষের গল্পের মধ্যে সবসময় কিছু পাতা থাকে যেটা মিসিং, সেটা যুক্ত করা হয় না। যখন এটাকে মানে অন্য পক্ষের কথা যখন শুনবেন, তখন আপনি দেখবেন যে মিসিং পেজগুলো কি ছিল। মানে আপনি যখন আপনার গল্প বলবেন, আপনি তো আপনার কিছু পেজ তো আপনি মানে রাখবেন না, তাই না? আমি ইচ্ছা করে না হলে অনেক সময় হয় কি, আমি তো বুঝতেই পারি না আমি কোন ভুলগুলি করছি, বা যে কারণে মিসিং হবে। তো এই যে ওয়ান সাইডেড স্টোরি হ্যাজ অলওয়েজ সাম মিসিং পেজেস, এইটা আমরা বুঝি না। এইটা একজন একটা ন্যারেটিভ দিল, আমরা ওইটা নিয়ে মেতে থাকতেছি, আরে বাবা এটাতে যাচাই করবে, মানে তথ্যটাতে যাচাই করবে, এটার কোনো বাড়াই নেই। আচ্ছা তারপর দেখেন এইটা একটা খুবই মারাত্মক ব্যাপার, সেটা হচ্ছে যেমন আমরা জার্নালিস্ট, আপনিও তো সাংবাদিক, আমরা যখন বাস্তবটা বলি তখন মনে করে কি যে আমরা বোধহয় এটা সমর্থন করতেছি। হ্যাঁ, এটা সমর্থন করতেছি বা একটা কিছু বুঝাইতে চাচ্ছি। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি বলেন যে এই যে সাবেক শিল্পমন্ত্রী ওনার জানা যায় এত লোক হইল, তখন বলবে কি ও উনি আওয়ামী লীগের শক্তি বুঝাইতে চাচ্ছেন, বুঝছেন? আচ্ছা তারপর বলে যে আওয়ামী লীগের একটা বড় মিছিল হলো আজকে, হ্যাঁ তখন বলে বুঝছি উনি উস্কাচ্ছেন,
মিছিলটা আরো বড় হয়, হ্যাঁ, বা উনি খুশি, উনি একটু খুশি। কিন্তু আপনি যে এজ এ জার্নালিস্ট আপনাকে যে চিত্রটা তুলে ধরতে হবে, এটা আপনি মন্তব্য করছেন না তো, আপনি চিত্রটা তুলে ধরছেন, কিন্তু এটা ব্যাখ্যা হবে যে উনি খুব খুশি বা উনি উস্কাচ্ছেন না। এখানে একটা জিনিস আমি মানে অনেক সময় ব্যাখ্যাও করা হয়, যেমন ওই যে সাবেক শিল্পমন্ত্রী জানা যায় এত লোকটা হলো, এটা কিন্তু একটা ব্যাখ্যা আমার কাছে ছিল আর কি। সেই ব্যাখ্যাটা হলো, দেখেন আমি বলেছিলাম যে হাইপোথেটিক্যালি ধরেন উনি যখন শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, উনি যদি তখন বানা দিতেন, আমার কেন যেন মনে হয় তখন এত লোক হতো না, কিন্তু এখন হলো কেন? তার মানে আমাদের জাতি হিসাবে আমাদের মানসিকতার মধ্যে কিন্তু একটা বিষয় আছে যে আমরা যারা নির্যাতিত হয়, যারা নাকি নিপীড়িত হয়, মানে মজলুমের প্রতি মানুষের এক ধরনের মায়া, এক ধরনের ভালোবাসা মনে হয় কাজ করে। আমার ধারণা ওনার যদি স্বাভাবিক মৃত্যু হতো তাও এত লোক হতো না, কিন্তু যেহেতু ওনার হাসপাতালে মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সময় ওনার একটা হাত করার ছবি এরকম একটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তো এটা কিন্তু আমার মনে হয় তার প্রতি মানুষের সিম্প্যাথিটা বাড়িয়ে দিয়েছে। এটা আমি জানি না, এটা আমার ব্যাখ্যা। ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে আর কিছু প্রবণতা আমি বলি, যেমন ধরেন যে লজিকের ফ্যালাসিতে ভোগেন অনেকে, হ্যাঁ, যেমন আপনি বললেন যে মিস্টার এ খারাপ, ধরে নিবে কি আপনি বলতেছেন মিস্টার বি ভালো, বুঝছেন? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন, এটা একটা ভালো কথা। আমি কিন্তু নিজেও আমার জীবনে খেয়াল করেছি, ধরেন আমি যদি কোনো কারণে ধরেন বর্তমান সরকারে একটু সমালোচনা করলাম, চট করে নিজে দেখে একজনের কমেন্ট করে, তাহলে কি আগে সরকার ভালো ছিল? আরে দুইটাই তো ইকুয়ালি খারাপ হতে পারে। যখন বলতেছি এ খারাপ, তো বিও তো একসঙ্গে খারাপ হতে পারে, এ খারাপ পারে বি ভালো, এটা কোথা থেকে? আচ্ছা, এটা কেন হয়? আমি আরেকটা কথা বলি, এটা কেন হয় আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। যে আমি একবার সরকারের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে আমি একটা আমার ইউটিউবে আমি একটা আপনার করলাম, একটা মানে কন্টেন্ট বানালাম, সঙ্গে সঙ্গে নিচে একজন একটা লিখলো, খুব তো আগে সরকারকে সরিয়েছিলেন, হ্যাঁ, তো এখন বুঝেন কেমন লাগে? তার মানে আমি কি তাহলে আগে সরকারকে সরিয়ে ভুল করেছি? তখন আমি যে লজিকে ওই সরকারের বিরোধিতা করেছি, এটা কি তাহলে ভুল ছিল? এটা ব্যাখ্যাটা কি আসলে, মানে এদেরকে মানে ওনাদেরকে কি বলা যায়? ওনারা শুনেন, যুক্তিবিদ্যা মানে কেউ কেউ আছে জন্মগতভাবে যুক্তিশীল, আবার কেউ কেউ যুক্তিবিদ্যা পড়ে যুক্তিশীল হয়েছে না। আচ্ছা, তো এখন যুক্তিবিদ্যার কিন্তু অনেকগুলো ফ্যালাসি আছে, ভ্রম আছে, অ্যাপারেন্টলি মনে হবে যে এটা সত্য, কিন্তু আসলে এটা সত্য না। হ্যাঁ, যেমন ধরেন যুক্তিবিদ্যা কি বলে, আপনি চেয়ারটা বসে আছেন, চেয়ারটা মেঝেতে লাগানো আছে, অর্থাৎ আপনি কেউ বলবে যে আপনি মেঝেতে বসে আছেন, কারণ তো লাগাবেন, তাই না? তো এগুলি ফ্যালাসি আছে যুক্তিবিদ্যা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রবণতা আছে, দেখেন, ওভার স্ট্রেস করা, আমার শক্তি যা সেইটাকে মানে বাড়িয়ে দেখানো, নিজেকে ওভার স্ট্রেস করা। এবং এটা আমরা করছি, আমরা জাসদের সময় এটা বেশি করছি। কতগুলি 26, 27, 28 বছরের ছেলে পেলে সমাজটা ভেঙে দিব, এই করবো সেই করবো। আরে 100 বছরের প্রাচীন সমাজ, এইটা সহজে পাল্টানো যায়? আমরা তো বুঝি নাই, আমরা মনে করছি আরে সমাজতন্ত্র হয়ে যাচ্ছে, এই হচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, ওভার স্ট্রেস করছি। হ্যাঁ, আমাদের শক্তি যা তার চেয়ে বেশি কল্পনা করছি। এখন হ্যাঁ, আমি বলতেছি আপনাকে, যেমন ধরেন যে এই কি বলে যে আওয়ামী লীগ নির্মূল করে দিব, ঠিক আছে? আচ্ছা, আওয়ামী লীগ তো মশক নিধন না, যে স্প্রে করে দিলাম আর সব মশা মরে গেল, তাই না? এটা একটা ডিপলি ইমপ্ল্যান্টেড ইন দ্য সোসাইটি। আপনি নির্মূল করে দিচ্ছেন, ক্যান্টনমেন্ট উড়াই দেবো। হ্যাঁ, আপনি দেখেন মানে কতগুলি কথা আমরা শুনছি, ক্যান্টনমেন্ট উড়াই দেবো, মানে তাদের ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার মতো ওদের তাদের শক্তি আছে। তারপরে নির্বাচন কিভাবে দেখে নিব, আমার এই দাবি না মানলে দেখে নিব, এই যে দেখে নিব, মানে আপনার চিনি আছে 100 টাকা, আপনি বুড়িগঙ্গার জল শরবত করতে যাচ্ছেন, এগুলি হাসি পায়। আপনি ক্যান্টনমেন্ট উড়াই দেবেন, একটা ট্যাঙ্ক নামলে কি হবে আপনি বুঝেন? হ্যাঁ, বা 5টা ট্যাঙ্ক যদি ঢাকায় নামে, হ্যাঁ, এখন বলবে কি আমি মানে কি সামরিক বাহিনীর দ্বারা অবমুক্ত? বাস্তবতা আপনি বলতে পারবেন না, তো কঠিন হয়ে গেছে বাস্তবতা বলা। আচ্ছা, তারপরে ইন্টারেস্টিং যে যুক্তি দিয়ে অবস্থান ঠিক করা না, অবস্থানটাকে ঠিক করবো তারপর যুক্তি বাই করবো, এইটা হচ্ছে প্রবণতা। হ্যাঁ, এটা কিন্তু সবসময় চলতেছে। যেমন ধরেন, আচ্ছা, আরেকটা কথা আমি একটু আপনাকে বুঝতে চাচ্ছি যে মানুষের মানসিকতাটা আসলে একটু বোঝা দরকার, বুঝতে চাই মাঝে মাঝে। যেমন ধরেন 2 দিন আগে তারেক রহমান সাহেব একটা ইন্টারভিউ করলেন, ইন্টারভিউ করার পর
কিছু কিছু জায়গায় ওনার উপর, ওনার পরিবারের উপর যে টর্চারটা হয়েছিল এই আপনার এই বিগত মানে সরকার দ্বারা, এগুলো উনি বললেন। এখন ওগুলো যখন আপনি বললেন তখন ওইটার ব্যাপারে যে আমি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করতে চাই, এবং সেই প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে যদি তারেক রহমানের জন্য একটু সমবেদনা আমার মুখ দিয়ে উচ্চারিত হয়, সঙ্গে সঙ্গে একজন লোক বলতেছে যে আপনি এখন তো চোখ দিয়ে পানি আসছে, 21শে আগস্টে যে গ্রেনেড হামলা হলো সেটার ব্যাপারে তো আপনার কোনো প্রতিক্রিয়া নাই। তো আমার কথা হলো কি, আমি এটা করলে পরে এটার সঙ্গে ঠিক বিপরীত আরেকটা ঘটনা অন্য এক সময় ঘটেছে, সেটাকেও টানতে হবে কেন? আমি বলি, এটা আমাকে বোঝা। আমাদেরকে শফিকুর রহমান একটা খুব ভুল সাংবাদিকতা শিখেছিল, সেটা হচ্ছে বলি, সেটা হচ্ছে আমাদের বলা হয়েছিল যখন বিএনপির সমালোচনা করবা তখন বলতে হবে যে এই আওয়ামী লীগ আমলও এরকম দোষ হয়েছিল কিনা এটা টানতে হবে, ঠিক আছে? আবার আওয়ামী লীগের সমালোচনা করার সময় বিএনপির সময়টা টানতে হবে। তো আমি একবার ওই যখন আমি জাইজেন ছেড়ে দিলাম, আমি চলতি বলতে লিখছিলাম, হেডিং দিয়েছিলাম ইট মে বি মেনশন দ্যাট, মানে বিএনপি যখন সমালোচনা করবো তখন উল্লেখ করা যেতে পারে যে আওয়ামী লীগ আমলেও এই দোষ ইয়েটা হয়েছিল। হ্যাঁ, যেমন আপনি যদি বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে দুর্নীতি, এই গত 16 বছর কি হয়েছে, যখনই আওয়ামী লীগের দুর্নীতির কথা বলা হয়েছে তখনই বলা হয়েছে যে বিএনপির আমলে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি, তাই না? মানে এটা হচ্ছে কি, আপনার নিজের অবস্থানটাকে জাস্টিফাই করার জন্য অন্যের ত্রুটিটাকে ব্যবহার করা। এতে যে দুই আমলের অন্যায়, দুই আমলেরই দোষ বা অপরাধ যে হালকা হয়ে যায়, এটা সে বুঝে না। আপনি যখন এই আমলের এই কি বলে যে অপরাধ বা দোষ বলতে গিয়া আগের আমলের দোষকে টেনে আনবেন, তখন হবে কি দুইটাই হালকা হয়ে যাবে, এইটাও হালকা হবে, ওইটাও হালকা হবে। সুতরাং যে যখন যেটা সমালোচনা করার তখন সেটাই করতে হবে, এইটার সঙ্গে অন্যটা মানে তুলনা কম্পারিজন করলে কোনটা কিছু থাকবে না। যখন আবার আওয়ামী লীগের সমালোচনা করবেন সেটা করেন, ওইটা একটা আলাদা এপিসোড করেন, আবার যখন এইটা করবেন তখন এইটা করেন, দুটো মিলাচ্ছেন কেন, তাই না? দুটো মেলানোর অর্থ হলো আপনার কাছে কোনটাকে গুরুত্ব দিতে চাচ্ছেন, কোনটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, তো ও যেটা বলতেছিলাম, আমরা দুটো বছরের শেষ পর্যায়ে চলে এসেছি, আরো অনেক কথা আছে না, আমাদের এই আলোচনাটা আসলে চলবে এই কারণে আমাদের দর্শকরা অনেকেই বলেছেন, আপনার আগের যে প্রোগ্রামটা ছিল আমরা রাজনীতির বাইরে একটু গিয়েছিলাম, কিন্তু আমাদের জীবন তো আসলে রাজনীতির থেকে একদম বিচ্ছিন্ন হতে পারে না, কিন্তু আমরা ওই সামাজিক প্রবণতাগুলো আলাপ করতে যেয়ে কিন্তু টুকটাক রাজনীতি ওইবার চলে এসেছিল, এইবারও আসলো। কিন্তু ওইবারের অনুষ্ঠান দেখে অনেকেই মন্তব্য করেছিলেন যে আসলে এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, যে কেন আমরা মানে একটা বৃত্তের মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছি, কেন এখান থেকে বের হতে পারছি না। এর মূল কারণ হলো আমরা যে একটা বৃত্তের মধ্যে আছি, আমরা এই বৃত্তটাকে অস্বীকার করছি, বৃত্তটাকে আমরা মনে করছি এটাই স্বাভাবিক, কিন্তু এখান থেকে বের হওয়া দরকার। এই আলোচনাটা কিন্তু আমাদের চলতে পারে, কাজে আপনার মানে এই হওয়ার কোনো কারণ নেই, আমরা এই আলোচনাটা কন্টিনিউ করবো, আপনার সঙ্গেই করবো, কারণ আপনি এই জিনিসগুলিকে আপনার অভিজ্ঞতা থেকে, আপনার বয়সজনিত অভিজ্ঞতা, লেখাপড়ার অভিজ্ঞতা সব মিলিয়ে আপনি খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করতে পারেন, আমার ধারণা আমাদের দর্শকরা সেরকম মনে করেন, কাজে চলবে। কাজে আমরা আর মাত্র একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, আপনি বলেন, আপনি বলছেন আরেকটা প্রসঙ্গ, যেমন ধরেন একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ধর্মকে, এটা বলিনি, এটা একটু অন্যরকম, ধর্মকে অপব্যাখ্যা করার প্রবণতা। এটা কিন্তু যেমন ধরেন আপনি আজকে একটা ওয়াজ দেখলেন, শুনলেন, আরেকটা কালকে একটা ওয়াজ শুনলেন, আরেকটা ওয়াজ শুনলেন, দেখবেন যে এক ওয়াজের বক্তব্যের সঙ্গে আরেক ওয়াজের বক্তব্যের কোনো মিল নেই। হ্যাঁ, এবং যে যার মতো করে ধর্মকে ব্যাখ্যা করছে, এবং এতে হচ্ছে কি সাধারণ মানুষ যারা আপনার একটু বুদ্ধিমান বা সত্যিকারের যারা শিক্ষিত, তারা হয়তো না, সাধারণ মানুষ না কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটা সত্য। হ্যাঁ, এবং আমি সেদিন আমার সাথে ইসলামী আন্দোলনের একজন ছিলেন আমার সাথে টক শোতে, আমি বলছিলাম যে আচ্ছা, সবাই তো দাবি করতেছে যে তারা মানে প্রকৃত ধর্ম চর্চা করতেছে, তা আমরা কিভাবে বুঝবো কোনটা প্রকৃত? আমাদের একটু বোঝান যে আমরা এই আপনি বললে তো হবে না, আপনি বলতেছেন সেও তো দাবি করতেছে যে এটা প্রকৃত, তা আমরা তো একটা ধর্ম মানতে চাই। হ্যাঁ, ধর্মের তো বিভিন্ন রূপ আমরা দেখতে চাই না, তাই না? বলেন যে এই ধর্মটা এইটাই আসল ধর্ম, তাই না? এবং বুঝলাম, কিন্তু এক একজন এক এক কথা বলবেন, জামাতের ধর্ম একরকম, হেফাজতের ধর্ম একরকম, ইসলামী আন্দোলনের ধর্ম একরকম, আরো অন্যান্য ধর্ম আরেক রকম, ওয়াজগুলিতে এক এক রকম ধর্মের ব্যবহার হচ্ছে। তা আমরা তো বুঝতেই পারতেছি না যে কোনটা রিয়াল ধর্ম, তাই না? তো এই যে ধর্মের বিভিন্ন সেক্টের বিভিন্ন মানে গোষ্ঠীর যে ব্যাখ্যা, হ্যাঁ, এই ব্যাখ্যাগুলিতে সাধারণ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে, এবং এইটা প্রকৃত ধর্মটা বোঝা ইসলামিক ফিলসফারদের উচিত
যারা ফিলোসফার তাদের উচিত যে আসলে ধর্মটা কি, জি। হ্যাঁ, তা না হলে এই কনফিউশন থেকেই যাবে। জি, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। আমি এই আপনার এই শেষ কথাটা নিয়ে আমি একটু দর্শকদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আমার কথা হলো কি, ধর্ম নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করতেই পারেন, এটা সারা দুনিয়াতেই আছে, কিন্তু সারা দুনিয়াতেই এটা নিয়ে নানা ধরনের মতভেদ আছে। একজন এক একভাবে তার মতো জ্ঞান দিয়ে, তার যুক্তি দিয়ে ওটাকে বিশ্লেষণ করেন। আমাদের এখানে চলবে, এটা চলবে, এটা আপনি ফেরাতে পারবেন না। এটা এককভাবে আপনি যাকে বলেছেন, হয়তো ওনাকে আবার আরেকজন মনে করেন যে না উনি ঠিক বলছেন না, মতভেদ থাকতে পারে, কিন্তু কিন্তু আমার কথাটা অন্য জায়গায়। আমার কথাটা হলো এই মতভেদগুলো আপনারা শুনুন। আমি সাধারণ যারা দর্শক আছেন আমার তাদেরকে বলছি, আপনারা এই মতভেদগুলো শুনুন, কোনো সমস্যা নাই, কিন্তু এই মতভেদগুলোর উপর ভিত্তি করে আপনি আরেকজনকে আঘাত করেন না। কারণ যিনি বলছেন কয়েকদিন পরে, এখন আপনার বিশ্বাস হচ্ছে, কয়েকদিন পরে আপনার কাছে হয়তো আরেকটা ব্যাখ্যা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হবে। এখন যদি আপনি আঘাত করে ফেলেন, যখন আপনার অন্য একটা মতবাদ আপনাকে ভালো লাগবে, তখন কিন্তু এই আঘাতটা আপনি আর ব্যাক করতে পারবেন, আঘাত তো করেই ফেলেছেন। কাজে আমার কথাটা হলো কি, আপনারা শুনেন বিভিন্ন, আমি শুনেছি, আমি একজন লোকে খুবই মানে আমি কিন্তু অনেক ধর্মের সমস্ত ওয়াজ শুনি আর কি, ইউটিউব হওয়ার কারণে। একজন লোককে আমি খুবই পছন্দ করতাম, হঠাৎ করে দেখি আরেকজন লোক, ওনাকেও পছন্দ করি, উনি এই প্রথম জন সম্পর্কে বললেন ও তো কাফের, বলেছিলেন কাফের। এখন উনি যখন বললেন, উনি তো জ্ঞানী মানুষ, উনি তো বুঝেই বলেছেন। এখন কাফেরের প্রতি একজন মুমিন মুসলমানের দায়িত্বটা কি? এখন যদি ওই দায়িত্ব পালন করার জন্য আমি ওখানে চলে যাই, তাহলে যাকে উনি কাফের বলেছেন সে কাফেরের ওনার তো কিছু অনুসারী আছে, তারা আমার কি দায়িত্ব পালন করবে? তারা আমাকে কি করবে বলেন? কাজে আমার কথাটা হলো কি, একজনের কথা শুনে আপনি মাঠে নেমে যায় না, কথাটা মাথায় রাখেন, মাথায় রেখে আপনি চিন্তা করেন, ভাবেন, এটা হলো জরুরি। এই ভাবনাটাই আপনার সামনের দিকে অগ্রসর করে নেবেন। প্রিয় দর্শক, কেবল এইটাই না, আজকে মাহবুব কামাল ভাই যে কথাগুলি বললেন এগুলো আপনারা ভাবেন। আমি বলছি না মাহবুব কামাল ভাই যা বলেছেন সবই সত্য, আমার ধারণা মাহবুব কামাল ভাই নিজেও বলবেন না উনি যা বলেছেন সবই সত্য। আমি নিশ্চিত ওনার এই লম্বা জীবনে উনি অনেক কিছু এখন বলেন যা নাকি আগে ভুল মনে করতেন। এটি মানুষের চিন্তার কিন্তু পরিবর্তন এভাবেই হয়। আমাদের কথা হলো আমরা চিন্তার চর্চাটা করতে থাকি, ওনার এই কথা থেকে আমাদের মধ্যে কিছু চিন্তা আসবে, আমার আগের চিন্তাটা হয়তো একটু প্রশ্নের মুখে পড়বে, এটুকুই।